আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ রাজনীতির ইতিহাসে একটি ক্রিটিক্যাল জাংচারে উপনীত। বাংলাদেশে যে বিষয়গুলো আলোচিত হচ্ছে তার ভিতরে দুটো নাম নিয়ে অনেক চর্চা হচ্ছে, তারেক রহমান এবং পাশাপাশি রুমিন ফারহানার কথাও বারবার উঠে আসছে। রুমিন ফারহানার বিএনপির প্রতি ডেডিকেশন, কিন্তু এর পাশাপাশি তার ক্রিটিসিজমের কথা আসলেই উঠে আসে যে একাত্তরের প্রতি তার যেই শ্রদ্ধাবোধ, এগুলো অনেকের কাছে অ্যাকসেপ্টেবল মনে হয় না। বিশেষ করে বর্তমানে নতুন প্রজন্মের ভেতরে বিভ্রান্তিতে থাকা কিছু মানুষ, যারা কিনা যেমন ধরেন ব্যারিস্টার ফুয়াদের মতো, অথবা অনেকে আছে যারা সার্জিসের মতো, যারা কিনা একাত্তরকে নিয়ে প্রশ্ন তুলে, হাসনাত আবদুল্লাহ এরা। তবে এরা এখন খুব একটা আসলে আলোচনা আসবে না যতই তারা চিৎকার করুক, বিশেষ করে এনসিপি, কারণ এনসিপি টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এনসিপি টুকরো টুকরো হয়ে গেলে আলটিমেটলি অন্তত ইলেকশনের আগে জামাতের ফায়দা। যদিও তারা জামাতের সঙ্গে অ্যালায়েন্স করেছে, আসলে জামাত তাদের যে কত বড় ক্ষতি করেছে তারা এনসিপির অনেকে এখন টের পাচ্ছে। আমি আপনাদের বলেছিলাম আজকে থেকে 1 বছর আগে যে এনসিপির আলটিমেটলি অস্তিত্বই থাকবে না, এখন সেদিকেই এগুচ্ছে। আমরা ব্যারিস্টার ফুয়াদের কণ্ঠে পরিবর্তন দেখলাম। সে ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তার রেসপেক্ট আছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তাদের রেসপেক্ট থাকা উচিত। শুট পাল্টে গেছে অলরেডি। যারা কিনা সেভেন সিস্টার করবে, দিল্লিকে দেখিয়ে দেবে, হ্যান ত্যান, ওদের সুরের ভিতরে পরিবর্তন আসা শুরু হয়েছে। কারণ রাজনৈতিকভাবে এছাড়া সার্ভাইভ করা অন্তত বাংলাদেশে সম্ভব না। প্রতিবেশীর সঙ্গে এরকম বৈরী মনোভাব, হাসনাত আবদুল্লাহ টাইপ অথবা ফুয়াদের টাইপের মনোভাব নিয়ে সার্জিসের মতো রাজনীতিতে ভবিষ্যতে কোনো যাবে না। হাসনাত আবদুল্লাহ, অনেকে প্রশ্ন করেছে ইলেকশনে পাশ করবে কিনা। না, হাসনাত আবদুল্লাহ করবে না, সার্জিসও করবে না, এরকম নির্বাচনে পাশ করবে না। তবে মেইন বিষয়টা হচ্ছে রুমিন ফারহানা। রুমিন ফারহানার তার ব্যক্তিগত সম্পদ বেড়েছে, তার ইনকাম বেড়েছে, এগুলো তো স্বাভাবিক। এছাড়া কেউ এমপি হলে তার কাছে সে যে লয়ার হয়, প্র্যাকটিসিং লয়ার হয়, ব্যবসায়ী হয়, তার ন্যাচারালি তার ইনফ্লুয়েন্স সমাজে বাড়ে, তার প্র্যাকটিস ভলিউমও বাড়ে। বাংলাদেশের আইনজীবীরা যারা রাজনীতি করেন তাদের পেশাগত দিক থেকে তারা ফায়দাবান হন, কারণ দলের অনেক কর্মী তাদেরকে কেস দেয়। জেনুইনলি অনেস্টলি প্র্যাকটিস করলেও তার প্র্যাকটিস বাড়ে। ব্যারিস্টার ফুয়াদ সে যে এই টাকা বছরে ইনকাম করে দাবি করেছে, বা মাসে শুনলাম 40,000 টাকার মতো সে ইনকাম করে একজন ব্যারিস্টার হয়ে, সেটা গ্রহণযোগ্য নয়। কারণ আমার এক ক্লোজ রিলেটিভই কিছুদিন আগেও তার চেম্বারকে একটি কেসে একদিনে অ্যাপিয়ার করার জন্য 40,000 টাকা দিয়েছে। নেভারদিলেস, রুমিন ফারহানার বিরুদ্ধে যে সকল অ্যালিগেশন, বিশেষ করে ফাইন্যান্সিয়াল কিছু বিষয় আছে, পূর্বাচলের জায়গা টাকা, এগুলো আমি মনে করি না খুব একটা সিরিয়াস কোনো কিছু। মেইনলি তাকে দল থেকে বহিষ্কার করে তারেক রহমান এবং বিএনপি একটি মেসেজ দিয়েছে। মেসেজটি হচ্ছে, 71 নিয়ে আর বেশি কথা বলা যাবে না, লেটস মুভ অন। ব্যাপারটা বোধহয় সেখানেই। এবং তুমি যেই হও না কেন, তোমাকে দল থেকে বসিয়ে দেওয়ার ক্ষমতা দল রাখে। অর্থাৎ দল ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট পানিশিং এনিওয়ান। এটা অনেকটা দলের স্বেচ্ছাচারিতার মতো। তবে শুধু রুমিন ফারহানা নয়, আরো কিছু মানুষ আছেন যারা কিনা বিএনপির হয়েও বিএনপি থেকে রেবেল গ্রুপ। তারা মনে করছে যে তারেক রহমানের নেতৃত্ব ঠিক মতো হচ্ছে না, বা দল তাদের পলিসি থেকে সরে গেছে। তারা অযোগ্য লোকদেরকে দিচ্ছে, রাজনীতিতে সামনে আনছে, পুরস্কৃত করছে, চাঁদাবাজদের সামনে আনছে, দলের প্রকৃত নেতাদেরকে মূল্যায়ন করছে না। এর ভিতরে 2,500-এ আত্তার রহমান আঙুর, উনি 3বারের সংসদ সদস্য সেখানে, এবং ওনাকে না দিয়ে আমরা জানি অন্তত একজন অত্যন্ত বাজে লোক আজাদকে নমিনেশন দেওয়া হয়েছে। সেটার কারণ আপনাদেরকে আগে বলেছি। অতএব এতে করে বিএনপির ভেতরে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছে। তা আমি যখন জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি, আমি যখন বেগম খালেদা জিয়া বা জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, বাট অ্যাট দ্য সেম টাইম আমি যখন বলি যে আমি তারেকের রাজনীতির পলিসি সম্বন্ধে আমি একমত নই, অথবা আমি যখন বলি
যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এবং তাকে সমালোচনা করার অধিকার আমাদেরকে দিতে হবে, এবং তাকে কোনো সাধারণ নাগরিকও যদি গালাগাল দেয় তারপর সেটা গ্রহণ করতে হবে, মানতে হবে, কারণ এটাই গণতন্ত্র, এটাই বাক স্বাধীনতা, এবং সেটা সহ্য করে এগিয়ে যেতে হবে। তারেক নিজেও বলেছে তাকে নিয়ে যখন কার্টুন হয় সে মজাই পায়, বিবিসি সাক্ষাৎকারে বলেছে, তো সেটাই বজায় রাখতে হবে, কিন্তু সেটা বাস্তবে প্রতিফলন দেখতে হবে। দলের অতি আগ্রহীরা সাহাবাকে তারেকের প্রতি কটূক্তির কারণে তাকে পিটিয়ে থানায় দিয়ে দিবে, এসব পরে আবার যারা পেটাবে, যারা ধরে দেবে তাদেরকে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে না তারেক বা বিএনপি, এগুলো আমরা দেখতে চাই না। তাই আমরা যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি, বাট অ্যাট দ্য সেম টাইম বিএনপির রেবেল গ্রুপ বলতে পারেন, আমি মনে করি রুমিন ফারহানার সেখানে নির্বাচিত হওয়া উচিত ব্রাহ্মণবাড়িয়ায়। কারণ তার বিপক্ষে যাদের সাথে বিএনপি জোট করেছে, যে মৌলভী সাহেবকে সেখানে বিএনপি সাপোর্ট করতে যাচ্ছে, আমি মনে করি সেটা বিএনপির রাজনীতির পরিপন্থী। বিএনপি যদিও সেকুলার দল, বিএনপিকে বলা যাবে না, বিএনপিকে বলতে হবে সুডো সেকুলার দল। তথাপি স্বাধীনতা চেতনায় বিশ্বাস করা উচিত বিএনপি, কারণ স্বাধীনতা চেতনা, জিয়াউর রহমান, এগুলি ছাড়া বিএনপির কোনো প্রিন্সিপাল নাই। জাতীয়তাবাদী চেতনা এবং এছাড়া মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, এই শব্দগুলো আমরা এখন আর শুনি না। মুক্তিযোদ্ধা যে ছিলেন, আমরা ছোটবেলা থেকে শুনেছি মুক্তিযোদ্ধা জিয়া, এখন মুক্তিযোদ্ধার কথা শুনি না। তাই মুক্তিযোদ্ধার দল মুক্তিযোদ্ধাদের মতো আচরণ করতে হবে, প্রকৃত মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, জিয়া রহমানের প্রতি রেসপেক্ট থাকার পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতি রেসপেক্ট থাকতে হবে, সমস্ত নেতারা সমালোচনার যোগ্য, এটা মানতে হবে। আমরা মনে করি সমস্ত নেতা সমালোচনার যোগ্য। তারেক, জিয়াউর রহমান, খালেদা জিয়া, বঙ্গবন্ধু, সোহরাওয়ার্দী, শেরে বাংলা, কেউ সমালোচনা করতে না, দ্যাটস ফাইন, কিন্তু কনস্ট্রাকটিভ সমালোচনা করতে হবে। তাদের প্রতি অশ্রদ্ধা দেখালে তো চলবে না। সমালোচনা করা মানে অশ্রদ্ধা নয়, কিন্তু এখন অশ্রদ্ধার রাজনীতি চলছে। তা বিএনপি এ সকল মৌলভী সাহেবদের সঙ্গে জোট করতে গিয়ে স্বাধীনতার চেতনাধারী, প্রকৃত জাতীয়তাবাদী চেতনার মানুষদের প্রতি অপমানসূচক আচরণ করবে, সেটাকে তো সমর্থন করা যায় না। তাই আমি মনে করি বিএনপির এই রেবেল গ্রুপটার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে নৈতিক মিলটা বেশি, আমি মনে করি। তবে তারেক রহমান যদি ভালো শাসন করে, অর্থাৎ সে যদি ভালো প্রাইম মিনিস্টার হয়, ভালো। কিন্তু সমস্যা হচ্ছে এখানে কতগুলো বিষয়, সেটা হচ্ছে দুঃখজনক হলেও সত্য, গত 40 বছরে কোনো সুশিক্ষিত মানুষ আমাদের দেশ শাসন করেন। সুশিক্ষিত বলতে একাডেমিক্যালি শিক্ষাটাকে আমি মর্যাদা দিই, আপনারা যত কথাই বলেন। খালেদা জিয়া ভালো মানুষ ছিলেন, শেখ হাসিনা যেমন বিফলতা আছে তার সফলতাও আছে, একেবারে সফলতাকে উড়িয়ে দেওয়া যাবে না, অস্বীকার করা যাবে না। তার বিফলতা ছিল অবশ্যই, এই জন্য তো দলের ভরাডুবি হয়েছে, কিন্তু তার সফলতাও তো আছে। যার যা ক্রেডিট তাকে তা দিতে হবে। আমার চরম শত্রুরও অধিকার আছে ন্যায্য বিচার পাওয়ার, সেটা হচ্ছে আমার আন্দোলন। তার রাজনীতি করার অধিকার আছে, সন্ত্রাস নয়, রাজনীতি করার অধিকার আছে, সেগুলো স্বীকার করতে হবে দেশকে শান্তিতে আনতে হলে। সেগুলো হচ্ছে না বর্তমান বিএনপি, এবং এটা একটা খুব সিরিয়াস মেসেজ দিচ্ছে। আমি দেখছি যে বিভিন্ন মানুষ অতিরিক্ত, যারা বিএনপিকে সমালোচনাও করেছে বা তারেককে সমালোচনা করেছে, তাদের সুর পাল্টে গেছে। তারেক প্রাইম মিনিস্টার হতে যাচ্ছে এটা ভেবে যেমন পদলেহন চরম মাত্রা চলে যাচ্ছে, তারেক এটার কতটা সমর্থন জানি না, কিন্তু চরম মাত্রা চলে গেছে। ব্যবসায়িক সমাজ, আইন প্রয়োগকারী সমাজ, সংবাদপত্র, সব বিষয়ে তারেক তোষণ অতিরিক্ত মাত্রায় চলে গেছে। এটা বোধহয় তারেক কতখানি নিজের ব্যক্তিগতভাবে লাইক করে আমি জানি না, বুড়ো বুড়ো নেতারা পর্যন্ত তার পায়ে হাত দিয়ে সালাম করার চেষ্টা করছে। মানে এগুলো হচ্ছে এমন একটা বিষয় যা আমরা ভুলে গেছি যে আমরা সংসদীয় গণতন্ত্রে আছি। সংসদীয় গণতন্ত্রে দল ইম্পর্টেন্ট। সংসদীয় গণতন্ত্রে তো প্রেসিডেন্সিয়াল বা রাষ্ট্রপতি শাসন নয়, যে একটা মানুষ থাকবে, ওনাকে আমরা ভোট দিব, উনি সবকিছু। তাহলে এটা রাষ্ট্রপতি শাসিত সরকার বললে হতো, কিন্তু এটা তো রাষ্ট্রপতি শাসিত সরকার নয়। আমরা আছি বর্তমানে সংসদীয় সরকারে। দুবার প্রধানমন্ত্রী হয়ে উনি আবার 3 বার হতে পারবেন না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ওনার মেয়েকে আবার আনবেন, উনি ওনার বউকে আবার আনবেন, তারপরে আবার উনি ফিরে আসবেন। এই ধরনের বিষয় অ্যাকসেপ্টেবল নয়। বিএনপি অনেকটা এরকমই চায় যে 2 বার প্রধানমন্ত্রী হবে, তারপরে গ্যাপ দিবে, আবার সে ফিরে আসবে বা তার মেয়ে আসবে। মানে আমরা কি আসলে রাজতন্ত্রে আছি কিনা সেটাও বোঝা যাচ্ছে না। এটা আমরা যদিও, আমি আপনাদের বহুবার বলেছি, 35টি পরিবার 2000 বছর আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে। বিবিসির সাক্ষাৎকারে এবং বিভিন্নভাবে তারেকের
মেয়েকে তারেক সামনে এগিয়ে দিচ্ছে, এরকম একটা বোঝা যাচ্ছে। যেমন খালেদা জিয়া যুগ্ম কি বলে এটাকে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এক পদ সৃষ্টি করে তারেককে নিয়ে এসেছিলেন রাজনীতিতে একেবারে চরম শিখরে। তো বিএনপির ভিতরে গণতন্ত্র কার্যত নাই, আসবেও বলে আমি সন্দেহ আছে। তাই বিএনপির একটা রেবেল গ্রুপ তৈরি হয়েছে, যে রেবেল গ্রুপের প্রতি আমার রেসপেক্টটা বেশি। বাংলাদেশের গণতন্ত্র অবস্থা হবে রাশিয়ার মতো। রাশিয়াতে যেমন পুটিন মেদভেদেব অল্টারনেট করে আসে, এইখানেও তাই হবে। তাই আমি চাই ব্যক্তিগতভাবে পরিবারতন্ত্র থেকে মুক্তি। তাই আমি, যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকার নয়, দলে প্রকৃত লিডার আসুক এবং কোন লিডারই এমন একটি অবস্থায় না যাক যে উনি হচ্ছেন অবিবাংশিত নেতা, উনি আনচ্যালেঞ্জেবল, ওনাকে ছাড়া দেশ আর কোনো গতি দেখবে না। এটা সংসদীয় সরকারের লক্ষণ নয়, এটা গণতন্ত্রের লক্ষণ নয়, যে ওনাকে ছাড়া আর কোনো উপায় নেই। আমরা কোনো উপায় দেখি না, অল্টারনেট কি। প্রথমত এটা রাষ্ট্রপতি শাসিত সরকার নয়, এটা রাজতন্ত্র আসলে আমরা মানতে চাই না। যাই হোক, রাজতন্ত্র বোধ হয় না, কিন্তু কার্যত ইয়েস। তাহলে গণতন্ত্রীয় যদি সংসদীয় গণতন্ত্র হয়, তাহলে একজন নেতার উপরে এতটা নির্ভরশীল দেশ কেন হবে বা দল কেন হবে? তাহলে জুলাই আন্দোলন করে কি লাভ হলো? 40 বছর, 50 বছর, 30 বছর একজন নেতা বা তার পরিবারই দলের প্রধান হবে প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো, এটা মেনে নিতে চাই না। এটা জাতীয়তাবাদী চেতনার বিষয়ও না, লক্ষণও না। জিয়াউর রহমানের এটা স্বপ্ন ছিল না। ওই যে উনি বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। উনি যদি জীবিত থাকতেন, তাহলে উনি যদি এগুলো দেখতেন যে ওনার পর ওনার স্ত্রী, যিনি যতই ভালো মানুষ হোক, উনি একজন গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, এত বছর শাসন করেছেন, এবং তারপরে ওনার ছেলে, তারপরে হয়তো ওনার নাতি, আমি জানি না জিয়াউর রহমান এটাতে অ্যাগ্রি করতেন কিনা, ইভেন বঙ্গবন্ধু অ্যাগ্রি করতেন কিনা, সেটা আমার সন্দেহ আছে। সুতরাং সবকিছু মিলিয়ে এটা একটা ডেঞ্জারাস মেসেজ দিচ্ছে। প্রথমে তো আওয়ামী লীগ নাই, অর্থাৎ দেশের 30-40% ভোটাররা এখন কার্যত অকার্যকর অবস্থায়। ওনারা বিএনপিকে ভোট দেবেন না, জামাতকে তত প্রশ্নই ওঠে না। দ্বিতীয়ত, একটি ধর্মভিত্তিক গণতান্ত্রিক রাজনীতির চর্চার একটা প্রচেষ্টা চলছে, যেটাও অ্যাকসেপ্টেবল না। কারণ ধর্ম মানুষের ব্যক্তিগত ব্যাপার, রাষ্ট্র পরিচালনা করবে নির্দিষ্ট একটা ধর্মের গোষ্ঠী, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি সবাই সম অধিকার থাকতে হবে একটি দেশে। বিএনপি এখন এরকম ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে আগেও জোট করেছে, এখনো জোট করেছে, এবং নিজের জাতীয়তাবাদী চেতনার ডেডিকেটেড কর্মীদেরকে সরিয়ে সেখানে মানে ধর্মভিত্তিক রাজনৈতিক নেতাদেরকে সামনে এগিয়ে দিচ্ছে জোটের নামে। এগুলো অ্যাকসেপ্টেবল নয়। এতে বিএনপির, জামাত যেমন বিএনপির ক্ষতি করেছে, এই জামায়াতের কি একটা, এই দলের নামও জানি না, এই দলকে সামনে এগিয়ে দিয়ে নতুন জামাতি গোষ্ঠীর সঙ্গে অ্যালায়েন্স করেছে। এগুলো অ্যাকসেপ্টেবল না। এগুলি করছে মূলত জামাত, যেমন অলি আহমেদকে ডেকে নিয়ে এসে মুক্তিযুদ্ধের বিরোধী না আমরা, এরকম একটি ইমেজ ক্লিনিং এর ব্যবস্থা করেছে। ঠিক একইভাবে বিএনপি ধর্মভিত্তিক রাজনীতির বিরোধী না। আমি জামাতের যেমন ধর্মভিত্তিক রাজনীতি করে, মামুনুল হক ওরা শুরু করেছে, আবার আপনার চরমনায় শুরু করেছে, ওদের মুভমেন্টটাকে ঠেকানোর জন্য আমাদের সঙ্গে ধর্মভিত্তিক রাজনীতির লোকরাও আছে, এরকম একটা মেসেজ দেওয়ার জন্য বিএনপি ও মৌলবাদীর একটি অ্যালায়েন্স করেছে। এটা অ্যাকসেপ্টেবল না। তাই দেশের জন্য এটা ভবিষ্যৎ ভালো নয়। আমরা ভুলে গেছি, মিডিয়ার লোক ভুলে গেছে, টক শোর মানুষরা ভুলে গেছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা ভুলে গেছে যে বিএনপি মানেই তারেক মানে বিএনপি। এটা হওয়া উচিত না। কোন দলই নেতা নেত্রী মানেই ওই দল, এমনকি আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা, আওয়ামী লীগ মানেই শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ বিএনপি মানেই জিয়াউর রহমান। এটাও হওয়া উচিত না। প্রকৃত গণতন্ত্র এগুলিকে সমর্থন করে না। প্রকৃত গণতন্ত্রে দলের নেতা কে হবে সামনে, এটা নিয়ে কম্পিটিশন হবে। আদারওয়াইজ যোগ্য ব্যক্তিরা দল করতে চাইবে না। কারণ যারা স্মার্ট, অভিজ্ঞ, তাদের কাছে তাদের টার্গেট হচ্ছে স্কাইজ দ্য লিমিট। তারা প্রধানমন্ত্রী হতে চাবে, তাদের স্বপ্ন থাকবে আলটিমেটলি দলের নেতা হয়ে প্রধানমন্ত্রী হওয়া। এরকম আউটস্ট্যান্ডিং স্মার্ট ইন্টেলিজেন্ট লোকরা সামনে আসবে না। আসবে পদলেহনকারীরা, আসবে চোখ বন্ধ করে নেতৃত্বের 5-8 লোকরা, আসবে লেস ক্যালিবার লোকরা,
তারা একাডেমিক্যালি পড়াশোনা থাকতে পারে, ব্যক্তিত্ব বলতে কোনো কিছু নাই, বুড়া বয়সে তারেকের পা ধরবে, এই সকল লেকরাই সামনে আসবে। সেটা আমাদের দেশের জন্য ক্ষতিকর, সেটা গণতন্ত্র না। সুতরাং বর্তমানে মিডিয়া সহ সবাই এই কথাটি ভুলে গেছে। তারেক প্রধানমন্ত্রী হচ্ছে, কিন্তু উনি একটা সংসদীয় সরকারে একজন প্রধানমন্ত্রী যে মিড টার্মে নিজের দল থেকে বহিষ্কার হয়ে যেতে পারেন, অথবা দল থেকে তাকে প্রধানমন্ত্রী থেকে সরিয়ে দিতে যেতে পারে, এটা বাংলাদেশের মানুষ বুঝেই না, বিএনপিও মানে না, কোনো দলই মানে না। কারণ এরা সংসদীয় গণতন্ত্র বলতে কি বুঝে বোঝেই না। আমেরিকা যেমন একটা প্রেসিডেন্ট, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার মানে ট্রাম্প 5 বছর থেকে গেছেন, কিন্তু সংসদীয় সরকারে তো এটা নিয়ম না। সংসদীয় সরকারে যখন সরকার ফর্ম করবে একটা পার্টি, এমনকি 1 বছর পরেও তাকে সরিয়ে দিয়ে, প্রাইম মিনিস্টারকে সরিয়ে দিয়ে দলের অন্য কেউ প্রাইম মিনিস্টার হবে, কিন্তু সংসদ চলবে, ওই দলের শাসন চলবে। ব্রিটেনে কি হয়? ব্রিটেনে কতবার হয়েছে এটা গত কয়েক বছরে? নিজের দলের প্রধানমন্ত্রীকে, দল থেকে একজন প্রধানমন্ত্রী হয়েছে, তাকে সরিয়ে দিয়ে, বরিস জনসনকে সরিয়ে দিয়ে ঋষি সুনাককে নিয়ে আসা হয়েছে, এবং এর আগে আরো কয়েকজনকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে দল থেকেই। এতে তো সরকার পতন হয়ে যায়নি, দলেরও ক্ষতি হয়নি, স্টেবল হবে দল আস্তে আস্তে। তাই একজন ব্যক্তিকে দলের সর্বা বানিয়ে দেওয়া তো রাষ্ট্রপতি শাসিত সরকার অথবা রাজতন্ত্রের লক্ষণ। সুতরাং বাংলাদেশের মানুষ যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা না বুঝবে, 24শে জুলাই আন্দোলন বলেন আর গণতন্ত্রের দোহাই দেন, সবকিছু হচ্ছে অর্থহীন। তাই আমি বিএনপির রেবেল গ্রুপের প্রতি আমার সমর্থনটা বেশি। সেটা রুমিন ফারহান হোক, আর কিছু কিছু মানুষ আছে বিএনপির ভেতরে, যাদের সঙ্গে আমার কনভারসেশন হয়েছে গত কয়েক মাসে, তারা তারেকের অনেক সমালোচনা করেছে পর্দার আড়ালে, অনেক স্বাধীনতা চেতনার কথা বলেছে। এখন তারা নমিনেশন পেয়ে চুপ, কারণ সবাই ব্যক্তি স্বার্থে ভোগে। ব্যক্তি স্বার্থ ভোগলে দেশপ্রেম হয় না। এই জন্য আমি রাজনীতি সক্রিয়ভাবে করতে পারি না, কারণ আমার কাছে দেশ আগে, গণতন্ত্র আগে, মানুষ আগে। আমি পদগ্রহণ করতে পারি না। আমি প্রকৃত গণতন্ত্রের কথা বলি, মানুষের সম অধিকারের কথা বলি। এর জন্যই আমি মন্ত্রী মিনিস্টার হওয়ার কোনো স্বপ্ন দেখি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু হচ্ছে, পুরো প্রক্রিয়াটি বা যা কিছু আমরা দেখছি টেলিভিশনে এবং তার অফিসকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে, তা বিএনপি রাজনীতির জন্য অশনি সংকেত। জনাব তারেক রহমান সাহেবের জন্য আরও ভয়ানক বিপদ এবং বিপত্তির কারণ আমাদের গণতন্ত্রের জন্য এটি রীতিমতো একটি সুনামি বয়ে নিয়ে আসবে আগামী দিনগুলোতে। এবং সেটি কেন, কী কারণে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা লক্ষ্য করেছেন যে তারেক রহমান সাহেবের আগমন উপলক্ষে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছিল, এটি ছিল স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত এবং কাঙ্ক্ষিত। মানুষ আসবে, তাদের নেতাকে বরণ করে নেবেন, নেতা আবেগ আপ্লুত হবেন, মানে যা কিছু এক্সপেক্টেড ছিল প্রায় সব কিছুই ঘটেছে, এবং এটা নিয়ে আমরা কেউ কোনো টুশব্দ করিনি। দ্বিতীয়ত হলো যে তার আগমনের পরে তার জন্মদাত্রী গর্ভধারিণী মায়ের মৃত্যু হয়, এবং সেই মৃত্যু উপলক্ষকে বা সেই মৃত্যুকে কেন্দ্র করে যে শোক প্রকাশ, এটা খুব স্বাভাবিক ছিল। আর সেখানে যে জানাজা হয়েছে, সেই জানাজার যে উপস্থিতি, এটা হওয়া উচিত ছিল এই কারণে যে বেগম জিয়া তার জীবনের যে স্বর্ণালী সময়, তিনি রাজনীতির জন্য তিনি সেটি আত্মত্যাগ করেছেন, এবং এই রাজনীতির জন্য তিনি তার পরিবার, সুখ, শান্তি সব কিছু হারিয়েছেন। তৃতীয়ত, তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ, তারা মূলত তার প্রতি জুলুম করেছে, এতে কোনো সন্দেহ নেই। অবিচার করেছে, অন্যায় করেছে, অপমান করেছে। তো সেই অবস্থায় যখন এই প্রবীণা রাজনীতিবিদের মৃত্যু হলো, সঙ্গত কারণে মানুষের যে শোকের সাগর, সেই সাগরে ঢেউ এবং সুনামি শুরু হবে, এটাই স্বাভাবিক। এবং কৃতজ্ঞ বাঙালি জাতি বেগম জিয়ার মৃত্যুর পরে জানাজায় যেভাবে অংশগ্রহণ করেছে, এটি বাংলাদেশে কেবল নজিরবিহীন নয়, আগামী দিনগুলোতেও সকল রাজনীতিবিদদের জন্য এই ধরনের একটি জানাজা একদিকে
স্বপ্নের বিষয় থাকবে, অন্যদিকে তাদের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করবে যে আমরা জীবন সানে এসে যদি মারা যাই বাংলার জমিনে, আমাদের জন্য কি এই সম্মান বা জনগণের সহানুভূতি এরকম হবে কিনা। এই পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল। অস্বাভাবিক যে ঘটনাগুলো ঘটছে সেটা হলো তারেক রহমান সাহেব এখন একটি অফিস নিয়েছেন, মানে বিএনপির চেয়ারপারসনের যে অফিস, সেই অফিস তিনি করছেন। তো সেখানে বসে তিনি তার যে নির্বাচনী যুদ্ধ, সেই যুদ্ধ নিয়ে তিনি ব্যস্ত থাকবেন। তিনি নির্বাচনী মাঠের সময় দিবেন, পরিকল্পনা করবেন, এবং তিনি যেটি বলেছেন লন্ডনে থাকতে যে এবারে নির্বাচনটি অন্যান্য বারের নির্বাচনের চাইতে মারাত্মক কঠিন হবে। তো সেটি তিনি আসার পরে হাড়ে হাড়ে টের পাবেন এবং সেই কঠিন নির্বাচনী যুদ্ধে জয়লাভের জন্য তিনি দিনরাত পরিশ্রম করবেন। কিন্তু সেটি তিনি করতে পারছেন না। এটি কি তার ইচ্ছা, তার পারিষদ বর্গের ইচ্ছা, নাকি তাকে এটা ফাঁদে ফেলে দেওয়া হয়েছে? এই পুরো বিষয়টা নিয়ে আমি একটা বিশ্লেষণমূলক ভিডিও করবো যে সাবধান জনাব তারেক রহমান সাহেব, আপনাকে কেন্দ্র করে একটা ম্যাটিকুলার ডিজাইন হচ্ছে বা আপনি এখনও ম্যাটিকুলার ডিজাইনের মধ্যে আছেন, ফাঁদের মধ্যে আছেন। কিন্তু আজকে আমি শুধুমাত্র আপনাদেরকে কতগুলো বাস্তব দৃশ্য, যে বাস্তব দৃশ্য আপনাদেরকে অনুধাবন করানোর জন্য, জনাব তারেক রহমান সাহেবকে অনুধাবন করানোর জন্য সেই কথাগুলো বলছি। আপনি দেখুন যে শেখ হাসিনার পতন কেন হয়েছিল। তার পতনের অন্যতম কারণ ছিল তিনি চাটুকার পরিবেষ্টিত হয়ে পড়েছিলেন, এবং এমন সব বিখ্যাত চাটুকার, তাদের চাটুকারিতার সামনে আপনি উত্তর দিতে পারবেন না। যে মানুষগুলো আপনার কাছে আসার কথা নয়, সে মানুষগুলো যখন আসছে কোনো কিছু বলার দরকার নাই, আপনি যাকে আশা করেন না সে মানুষগুলো হঠাৎ করে আসছে, কথা বলছেন, আপনার সামনে বসছেন। এটাই এক ধরনের ইনডাইরেক্ট চাটুকারিতা। তো এভাবে শেখ হাসিনার দরবারে অনেক লোক যেতেন। তার শিক্ষক প্রফেসর আনিসুজ্জামান, ডক্টর মুনতাসির মামুন, জাফর ইকবাল সাহেবের মতো মানুষ, বড় বড় সাহিত্যিক, সাংবাদিকরা যেতেন। তারা অনেকে বসে থাকতেন, অনেকে সুযোগ পেলে খুব মৃদু স্বরে হালকা পাত্রার উপরে সামান্য একটু তেল মারতেন। আপাত দৃষ্টিতে এগুলোকে আপনার তেল মনে হবে না, কিন্তু আমজনতা যদি 133 বছর তেল শুধু মালিশ করতে থাকে, আর হুমায়ুন আহমেদের মতো একজন লেখক, হুমায়ুন আজাদের মতো লেখক যদি একটি শব্দ উচ্চারণ করে, ওই 133 বছরের তেল মুহূর্তের মধ্যে বিলীন হয়ে ওটাই হয়ে যাবে। এটিকে বলা হয় ইন্টেলেকচুয়াল ফ্ল্যাটারিং, যেটি শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে। এবং শেখ হাসিনা ধীরে 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 এই তেল পার্টির কবলে পড়ে সর্বনাশের পথে এগিয়েছিলেন। দ্বিতীয় হলো আরেকটি পার্টি যারা ডাইরেক্ট তেল দিত। এরা সামরিক আমলা, বেসামরিক আমলা, বিচারপতি, উকিল, মুক্তার, ব্যবসায়ী, সাংবাদিক, এবং এটা এত সিস্টেমেটিক ওয়েতে করা হতো। কখনো পিঠে পায়েসের আয়োজন হতো, কখনো নাচ গানের আয়োজন হতো, কখনো সংবাদ সম্মেলন হতো, কখনো কোনো ত্রাণ প্রদানের, যাকে বলা হয়, আয়োজন করা হতো, ত্রাণ প্রদানের উৎসবের আয়োজন করা হতো। দলে দলে ব্যাংকের মালিকরা যেত। তারপরে কখনো কখনো শেখ হাসিনার মন খারাপ থাকতো, তার যারা দালাল চাটুকার তারা জানতেন তার মন খারাপ, সান্ত্বনা দেওয়ার জন্য তার কাছে যেতেন। কখনো তাকে উৎসাহিত করার জন্য, প্রমোট করার জন্য যেতেন, কখনো তার সফর সঙ্গী হতেন। মানে ইত্যাদি কাজকর্ম করে 15টি বছর ধরে এই ভদ্র মহিলাটিকে তার স্বাভাবিক চিন্তা চেতনা করার যে ক্ষমতা, নিজেকে অনুধাবন করা, নিজেকে ওজন করার যে ক্ষমতা, এই ক্ষমতাগুলো শুষে নেওয়া হয়েছিল। ক্যান্সার যেভাবে শরীরের কোষগুলো ধ্বংস করে ফেলে, ঠিক সেইভাবে তার সঙ্গে এই আচরণগুলো করা হয়েছিল। এই গেল একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো তার মনে খুব সুকৌশলে প্রতিহিংসা জাগ্রত করে দেওয়া হয়েছিল, আর তাকে সুপ্রিয়ার বানিয়ে দেওয়া হয়েছিল যে আপনি সুপার লেডি, আপনি যা ভাবেন তা ইউনিক, আপনি যা বলেন তা তুলনাহীন, আপনি যা করেন তা পৃথিবীর কেউ করতে পারে না। আশেপাশের লোকগুলো এই ডাইমেনশনে ধীরে 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 তাকে এমন একটা জায়গাতে নিয়ে এসেছিল যে তার আশেপাশের আপনজন যারা তাকে খুব ভালোবাসতেন, তারা অনেক দুঃখ পেতেন, অনেকে চোখের পানি ফেলতেন, অনেকে তাকে ছেড়ে নিরাপদ দূরেতে থাকতেন, অনেকে দেশ ছেড়ে পর্যন্ত চলে গিয়েছিলেন। এবং প্রায় একই অবস্থা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে হয়েছিল। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে যখন এই ঘটনা ঘটেছিল, তখন একেবারে শেষ মুহূর্তে ডক্টর কামাল হোসেন ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। তিনি কি একটা কথা বলে ছুটি নিয়ে চলে গিয়েছিলেন ইংল্যান্ডে।
আর ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, এই কথা বলে সেই বিখ্যাত সাংবাদিক সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরী তিনিও লন্ডনে চলে গিয়েছিলেন যে এই তেলবাজিদের মানে মাহফিলে আমি আর থাকবো না। এখন জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছেন, আসার পর তার কাছে দেশের শীর্ষ ব্যবসায়ীরা যাচ্ছেন। আচ্ছা বলেন তো, এই সময় কেন শীর্ষ ব্যবসায়ীরা তার কাছে যাবেন? তাকে ধারণা দিচ্ছেন যে তিনি এখন দণ্ড এবং মুন্ডের অধিকর্তা, এবং তাকে ধারণা দেওয়া হচ্ছে যে তিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তাকে ধারণা দেওয়া হচ্ছে যে আপনি অত্যন্ত প্রভাবশালী একটা প্যারালাল গভর্নমেন্টের মালিক, এখানে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের নাই, আর 2 দিন পরে আপনি প্রধানমন্ত্রী হবেন। এবং যে সকল লোক আসছে ওরা দলে দলে, আমি এখানে উনারা না বলে ওরা বললাম, এদের মধ্যে সম্মান দেওয়ার মতো, মর্যাদা দেওয়ার মতো একজন সিঙ্গেল লোক নেই। এরা শুধুমাত্র টাকা আর স্বার্থ ছাড়া কিচ্ছু এদের মাথায় নেই। ধড়িবাজি, ধান্দাবাজি করা, এবং এই ধড়িবাজি ধান্দাবাজি করে পুরো শেখ হাসিনার 15টি বছরে এরা শেখ হাসিনাকে রীতিমতো ফোকলা বানিয়ে ফেলেছে। তারপর এরা আবার দল বেঁধে ডক্টর ইউনূসকে ফোকলা বানানোর জন্য চেষ্টা করেছে। ডক্টর ইউনূস অনেকগুলো ভুল করেছেন, কিন্তু এই যে জগৎ শেঠদের কবলে তিনি পড়েননি। ফলে কি হলো, তার দরবারে পাত্তা পায়নি। এই গ্রুপটাই আবার এখন জনাব তারেক রহমান সাহেবের কাছে আসছেন। এগুলো এক। দ্বিতীয় যে গ্রুপটি শেখ হাসিনাকে খারাপ করেছে সেটা হলো সাংবাদিকদের একটা গ্রুপ। শেখ হাসিনার জামানাতে যারা সাংবাদিক ছিলেন তারা টেলিভিশন চ্যানেলগুলোর খুব নামকরা সাংবাদিক ছিলেন, অনেকে পত্রপত্রিকার সম্পাদক ছিলেন, খুব ভালো লিখতেন এবং তাদের অনেকে পছন্দ করতেন না, কিন্তু আপনি পছন্দ না করলেও তাদের কথা শুনতে হতো এবং তাদের লেখা পড়তে হতো, এই কোয়ালিটি ছিল। তো শেখ হাসিনার পতনের পরে এখন সাংবাদিকদের যে গ্রুপটি আছে, আমি বিশ্বাস করেন এদের কারোর লেখা কোনো পদ্য বা গদ্য আমি এখন পর্যন্ত পড়িনি। এরা শুধু নেহায়েত চাপাবাজ। এদের একমাত্র যোগ্যতা এরা বিএনপি করে, এদের দ্বিতীয় যোগ্যতা হলো এরা জামাতের এজেন্ট। এই লোকগুলো এখন পাদপীঠে আছে সব জায়গাতে। এদের মধ্যে যে 2-4 জন একেবারে ভালো লোক নেই তাকে তো বলা যাচ্ছে না, কিন্তু এই ভালো লোকগুলো এই বদমাইশদের দ্বারা তারা মানে যাকে বলা হয় নেতৃত্বের, সেই বদমাইশদের নেতৃত্বে এই ভালো লোকগুলো অনেক কিছু সহ্য করতে, কথাবার্তা বন্ধ রাখতে এবং এদের কথা মতো চলতে বাধ্য হচ্ছে। তো এই যে সাংবাদিক সমাজের প্রতিনিধি যারা মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করছে, কিন্তু এখন পর্যন্ত বিএনপি বা তারেক রহমান সাহেবের লাভ হবে, উপকার হবে এরকম কোনো নিবন্ধ কোনো পত্রিকায় ছাপা হয়েছে এবং মানুষজন পড়েছে এটা দেখা যায়নি। তারা আওয়ামী লীগ জমানাতে প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন নির্বাচন এবং রিপোর্টার্স ইউনিটিতে যতটুকু ছিল পেশাদারিত্ব, এটাকে একেবারে কুপিয়ে 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 এটার পেশাদারিত্ব নষ্ট করে এখন এই জায়গাগুলোতে রীতিমতো দুর্গন্ধ ছড়াচ্ছে। মানুষের শরীরে যেভাবে পছন ধরলে গ্যাংগ্রিন হয়ে যায়, তো এইরকম অনেক পেশাজীবী সংগঠন এই গত 6 মাসে বা গত 17 মাসে ধীরে 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 দুর্গন্ধময় হয়ে পড়েছে এবং তাদের কর্মকাণ্ডে দেশের মানুষ অতিষ্ঠ। এই লোকগুলো তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য, তার চারিদিকে একটা বৃত্ত তৈরি করার জন্য যে লম্ফঝম্প করছে, এটা দ্বারা যদি তারেক রহমান সাহেব মোটামুটি আর দিন 15 বা মাসখানিক একটু কনভিন্স থাকেন, তাকে মাশাআল্লাহ আর কিচ্ছু করতে হবে না। নির্বাচন গোল্লায় যাবে, জয়লাভ করে গোল্লায় যাবে। আর ওই যে গুপ্ত শক্তিগুলো যে প্ল্যান করে তারেক রহমান সাহেবের আশেপাশে যে এজেন্টগুলো তারা পাঠিয়ে দিয়েছে, সেই এজেন্টরা তাকে কেল্লা ফতে করে দেবে। শেখ হাসিনার পতনের পেছনে কত যে গুপ্ত সংগঠন ছিল, কত যে জামাতের লোক ছিল। শেখ হাসিনার জমানাতে বেশিরভাগ ক্যাবিনেট সেক্রেটারি সবাই জামাতের লোকজন ছিলেন। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থার মধ্যে তারেক রহমান সাহেব আলটিমেটলি পড়ে গেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে যে সমস্ত লোকজন যাচ্ছে, এরাও সবাই শেখ হাসিনার লোক, এরা সবাই জামাতের লোক। এদের কারোর বিরুদ্ধে সততা, ন্যায়পরায়ণতার কোনো বা কমিউনিটি ফিলিংসের কোনো রেকর্ড নেই। তারেক রহমান সাহেবকে তারা ব্যস্ত রাখছে, যখন তার উচিত যেখানে নির্বাচনে সমস্যা হচ্ছে, নমিনেশনের সমস্যা হচ্ছে, ভোটের মাঠের সমস্যা হচ্ছে, আমলাতন্ত্রের সমস্যা হচ্ছে, দলবাজি হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএনপিপন্থী আমলারা বেশি আগ্রহ দেখাতে গিয়ে পুরো নির্বাচনের মাঠে একটা ভীতিকর অবস্থা তৈরি হচ্ছে। এই বিষয়গুলোতে উনি মনোযোগ না দিয়ে 25 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত প্রায় 12-13 দিন হয়ে গেল তাকে যারা এই ব্যস্ত রেখেছে, সেই ব্যস্ততার ফলে তার কোনো উপকার হবে না,